नमस्कार। आज मैं विनोद कुमार जायसवाल, पब्लिक टाइम्स के एडिटर इन चीफ, आप लोगों के सामने फिर एक ऐसे शख्सियत को लाए हैं जो इन दिनों पश्चिम बंगाल की राजनीति में सुर्खियों में है। कहते हैं, हमारे बुजुर्ग कहते आ रहे हैं कि जीवन मृत्यु, लाभ हानि, जस अबजस ये इंसान के हाथों में नहीं रहते। वो किसी भी वक्त किसी भी मुकाम पे आपको अपना रंग दिखा देगी। ऐसा ही एक वाकया हमारे पश्चिम बंगाल की राजनीति में सामने आया है, और ये वाकया उस शख्स के लिए सामने आया है जो पश्चिम बंगाल में पहली बार विधायक बने 1987 में। उसके बाद 91 से लगातार 4 बार मंत्री रहे वामफ्रंट गवर्नमेंट में। उसके बाद 2 बार सांसद भी रहे बंसु गोपाल चौधरी के। जी हाँ, हम लोग बंसु गोपाल चौधरी जी के बारे में हाल ही में उनको पार्टी से निष्कासित किया गया। हम लोग बंसु गोपाल चौधरी को इससे जानना चाहेंगे कि दादा, आपको हमारे चैनल में बहुत बहुत स्वागत है। सबसे पहले हम लोग जानना चाहेंगे कि आखिर वो महिला के संपर्क में, जो महिला आप लोगों से इस तरह से आप पर लांछन लगाई, उस महिला के संपर्क में आप कैसे आए? क्या हम उसको कभी नहीं देखा? हमें बांग्ला बोली। हाँ, बोलूँ नहीं, हम उसको कभी नहीं देखा। आँख में वो कोई एक छोटा मोटा कागज चलाता है, क्या उससे जुड़े हुए कोई सांबादिक है, और वो कोई लेफ्ट जुलूस में जाता है, ट्रेड यूनियन में जाता था। उसका बारे में हम लोग तो उसको कुछ जानकारी लेने के लिए वो किया था व्हाट्सअप। আমি প্রথমে করিনি, ওই আমাকে প্রথম হোয়াটসঅ্যাপ করেছিল, সেটা আমি লিখেও ছিলাম যে আমি ওনাকে কিছু জানার জন্য করেছি। এখন জাল বিছাবার জন্যে অনেকে অনেক কথা বলবে, কিন্তু একটা স্পষ্ট কথা, ওকে আমি দেখিনি আজ পর্যন্ত। ও আমাকে দেখা করতে চেয়েছিল, সেটাও আমি রাজি হইনি, আমি যাইনি। আর 3 নম্বর, ও আমার কাছে কিছু ইনফরমেশন চেয়েছিল, বাকিটা আমি এখানে বলবো না, কারণ কারোর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে বাইরে বলা যায় না। আইটি আইনে একটা ধারা আছে, সেটা ওরা ভেঙেছে অনেকবার, ও নিজে ভেঙেছে। 6 মাস ধরে ফেসবুকে দিয়েছে, ভাঙানি করেছে, আইটির আইন ভেঙেছে। যাই হোক না বংশধর, আমি আপনাকে জিজ্ঞেস করবো যে একটা হোয়াটসঅ্যাপ চ্যাটে তো হতেই পারে কথা নাও পছন্দ হতে পারে, তাতে কি পার্টি এত বড় ডিসিশন নেবে যে আপনাকে নিষ্কাশিত করে দেবে? এটা এত বড় অফেন্সিভ? আমার যেটা ধারণা, যে একটা লবি সেটা কাজ করেছে এবং কোনো সময় সুযোগ না দিয়ে, আর ওই যে এখন একটা কমিটি হয়েছে মহিলা সংক্রান্ত বিষয়ে, সেটা তো লঙ্ঘন হয়েছে, প্রসিডিওর ফলো হয়নি। এটা অনেক বরিষ্ঠ নেতারা, তারা পর্যন্ত মন্তব্য করছে। এখন তাদের আমি এখন কোট করব না, কারণ তাদেরকে ছোটও করব না, আর তাদেরকে নাম নিয়ে আমি নিজের প্রোটেকশন নেব না। কিন্তু প্রসিডিওর মানা হয়নি, 1 নম্বর। 2 হচ্ছে যে ওটা এই পেরিফেরিতে আসেই না। হোয়াটসঅ্যাপ যদি কেউ কাউকে করে, মনে করো আমি তোমাকে করলাম, তুমি যদি ওটাকে ডিলিট করো তাহলে ডিলিট হবে, না তো তোমারটা থেকে গেল। আর আমারটা আমি যেটা পাবো সেটা আমি যদি ডিলিট করি সেটা থেকে যাবে। তাহলে আগেরগুলো ও যেটা পাঠিয়েছিল সেইগুলোকেও কেন কোড করছে? আচ্ছা, আমি এই পর্যন্ত বলবো, আজকে আর আমি কিছু বলবো না। আমরা যখন আপনার ডিসকাশন যে নিউজ এটা করি, তখন 2-3টা প্রশ্ন আমাদের কাছে এসছে। প্রথমত, কি যে মহিলা মুর্শিদাবাদে, যে মহিলা একটা কাগজ চালায় বা যে আপনাদের পার্টির একটা কাউন্সিলর ছিল, তো সে প্রথমে লিগাল দিকে কেন গেল না? লিগাল ব্যাপারটা কেন? যদি ওর তো ব্যক্তিগত ব্যাপার আছে, আপনি যদি ওনাকে কোনো অসম্মান করেন, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। তখন সে ব্যক্তিগত ব্যাপারটা নিয়ে আপনাকে বললো, কিন্তু লিগাল দিকে গেল না। কোনো এফআইআর নেই, কোনো রিটিন সফটওয়্যার নেই, কিছু নেই। তো আপনাদের কেন এটা কেন? তারপরে আপনি চুপ থাকবেন কেন? চুপ থাকবেন? আপনি এগেইনস্টে গেলেন না, আপনি পার্টির ডিসিশন। আমি যতক্ষণ পার্টির ভেতরে ছিলাম, আমি পার্টির ওপরে নির্ভর করব। আমি তো শৃঙ্খলা ভাঙিনি। শৃঙ্খলা ভেঙেছে পার্টির একটা অংশ, এবং পার্টি থেকে
যারা সুযোগ সুবিধা নিয়ে ফুলে ফেঁপে উঠেছে, আর এই রকম কিছু মহিলা যারা এই কারবার করে, তাহলে এরকম অনেক হোয়াটসঅ্যাপ চ্যাট আছে, বেরিয়ে যাবে বাজারে, বার করতে পারে না কেউ। এবং পার্টির নেতারা কেউ কেউ, এই পশ্চিম বর্ধমান জেলার কোনো কোনো নেতা, কোনো কোনো দলীয় মহিলা কর্মীর সাথে চ্যাট আছে। আমি কোনো দিন জীবনে সেটা বলবো না, কারণ কারোর সম্মানহানি করা, বিশেষ করে কোনো মহিলার সম্মানহানি করা, আমি মনে করি অত্যন্ত অত্যন্ত রুচিহীনের কাজ। সেই জন্যে এইটা ব্যবহার যারা করেছে তারা মূর্খ, এবং আমার বিরুদ্ধে আর কিছু পাবে না বলে, অন্য কোনো অ্যালিগেশন পাবে না বলে 4 মাস ধরে 6 মাস ধরে ওকে এইভাবে বাজার তৈরি করতে দেওয়া হয়েছে। এবং তারা তখন তাড়িয়ে তাড়িয়ে দেখেছে, হয় না আমাকে। যেমন আমি এক সময় মন্ত্রী ছিলাম, এখন আমি মন্ত্রী নেই। সেই সময় আমি যাদের বিষয়ে কাজ করেছি, বা কারোর হয়তো কোনো কারণে মনের ব্যথা হয়েছে, আমাকে দিয়ে ব্যবহার করতে পারেনি, এখন তারা তো নিশ্চয়ই আড়ালে আবডালে এইসব কথা তারা ভালো রকম চালু করেছে, সেটাকে কেউ উপভোগ করেছে। তাদের কাছে ফিরে আসে, তাদের কাছে যদি কেউ ফিরিয়ে দেয় তাহলে কি হবে? আর হোয়াটসঅ্যাপ চ্যাট ওইভাবে বের হয় না, ও তো নিজেরটা বার করেছে, এক তরফে বার করেছে, বাকিটা কোথায়? সেই নিয়ে তো লিগাল প্রসিডিউর, তো আইটি আইন আছে, সেটাই তো বললাম। আপনারা যেতে পারবেন, আমি যেতে পারবো তো, আমি তো যাবো কেন সেটা এখন অবধি। আর একটা প্রশ্ন আছে যে আপনারা এখন ক্ষমতা নেই, আপনি এখন কোনো পদেও নেই, তবে আপনার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্রের আচার পিছনে কি কারণ? হ্যাঁ, এটা এই ধরনের প্রশ্নের একটাই মানে হয়েছে, তাহলে নিশ্চয়ই আপনি কিছু করেছেন। কারণ আমার বিরুদ্ধে হয়েছে কেন, মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে কেন হয়নি? তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে হয়েছে কেন, পার্থ মুখার্জির বিরুদ্ধে হয়নি? এইভাবে তো হয় না। বা আরো যারা মন্ত্রী ছিল তাদের হয়েছে, অমুকের হয়নি। কোশ্চেন হচ্ছে যে এটা কিভাবে বাজারে আনা হয়েছে। কালকে আরো কারণ হতে পারে, বললাম তো এটা ফেসবুকে রাখা হয়েছে, সবাই জানে, এটা আপনারাও জানেন। তো আপনি চাইছেন না যে সত্যতা সামনে আসুক? কে বলেছে আমি চাই না? তাহলে আমি প্রেসকে ফেস করলাম কেন? তাহলে আমি বাড়িতে বসে থাকতাম। অনেক লোক পার্টি থেকে বহিষ্কার হওয়ার পরে তারা বাড়ির ভেতরে বসে থাকে, আমি তো বসে নেই। আমি সামাজিক কাজ করছি, আমি বিনয় চৌধুরী মেডিকেল কলেজের কাজ করছি, আমি আমাদের দলের লোকেদের সঙ্গে দেখা করছি। আমাদের যে দল আমার আগে দল ছিল, এখন আমি প্রাক্তন, তার সাথে দেখা করছি। আমি ট্রেড ইউনিয়নের অন্য যারা ট্রেড ইউনিয়ন করতো আমার সিটুর বাইরে, তাদের সাথে আমাকে ফোন করেছেন তারা। সবার সাথে সামাজিকতা রক্ষা করছি। বংশবাবু, একটা জিনিস ভিতরে থাকবো কেন? বংশবাবু, আপনি বলুন যে ঘটনা, যে পদ্ধতিটা ঋতুগত সময় অপনানো হয়েছিল, ঋতুগতকে ওই নিয়ে সাসপেন্ড করা হয়েছিল, যে পদ্ধতিটা তন্ময় ভট্টাচার্যের জন্য ফলো করেছিল পার্টি, ওই পদ্ধতিটা আপনার ইয়েতে ফলো করেছে কি? আপনি মানছেন না আপনাকে অন্ধকারে রেখে সব কাজ? আবার বললাম তো, প্রসিডিওরাল মিস্টেক, এই ব্যাপারে প্রসিডিওরাল মিস্টেক করেছে, এটা অনেক উচ্চ নেতৃত্বের মতামত, আমার কথা নয়। কিন্তু আমি সেটা এখন আর বলতে চাই না, কারণ এখন বললে কেউ ভাববে। এই যেমন আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে ঋতব্রত বলে, আমি ঋতর নাম নেবো কেন? ঋতু আমার জুনিয়র, ঋতুর ক্ষেত্রে কি হয়েছে আমি সেটাও বলবো না, তন্ময় ভট্টাচার্যের কি হয়েছে আমি সেটাও বলতে যাবো না। আমি এখন শুধু আমারটা বলবো, আর আমি একটা প্রমাণ করে ছাড়বো দেশ দুনিয়ার সামনে যে কি চক্রান্ত হয়েছে। এবং আমি আইনের আশ্রয়ে যখন যাব, আর কিছু এখনো বাকি আছে, সেটা পরে দেবো প্রেস। আচানক রাত্রে বেলায় আমরা সকাল বেলায় জানতে পাচ্ছি, সকাল আপনি একটা কথাই আমার কথাটা শুনুন, রাত 12টায় আনন্দবাজার.com কে দিয়েছেন, আমি প্রেসকে বলেছি। আমি তো বলছি প্রসিডিওর হয় না, এটা আপনাকে সকোজ না করার আগে প্রেসকে দেয়নি কোনো, আমার সাথে বলেছি তো, আবার প্রেসকে আমি বলেছি। রাজ্য সম্পাদকের হোয়াটসঅ্যাপ মেসেজ আমার কাছে আছে, মোহাম্মদ সেলিম, আপনি যাকে ভালো করে চেনেন, আপনি তার ইন্টারভিউ করেছেন আমার অফিসে বসে। তিনি একজন ভালো দক্ষ সাংসদ ছিলেন, এবং আমাকে বৃহস্পতিবারে লাস্ট উনি জানতে চান আমি কেন দলের পদ ছাড়তে চাইছি। দল না, দলীয় পদ, যে উঁচু পদে আমি আছি সেই উঁচু পদ জেলা কমিটির জায়গা থেকে আমি সরতে চাইছি। তখন আমি বলি যে আমার এটা দরকার আছে, আমি মনে করি জুনিয়রদের সুযোগ দেওয়া উচিত। পুরো হোয়াটসঅ্যাপ চ্যাট আছে, আমি দেখি যে হোম প্রেসকে আমি বলেছি যে আমার কাছে আছে মোহাম্মদ সেলিমের হোয়াটসঅ্যাপ চ্যাট। এবারে
উনি বলেছিলেন আমি তোমার সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে আমার বহুবার হৃদ্যতামূলক কথা হয়েছে, আমাকে আজকে পরিচয় না। কিছু সমস্যা উনি জানেন, এই জেলাতে কিছু সমস্যা উনি জানেন, কি কারণের জন্য লোকসভা প্রার্থী আমাদেরকে কিভাবে করতে হয়েছিল সেটা উনি জানেন। আমি আর বাকিতে যাবো না, আমি তো ওই দলে এখন নেই। আমরা রাজনীতিক থেকে জানতে পেরেছি কি যে সিপিএম এর এক অংশ এইভাবেও কথা তুলছে যে আপনার নাকি তৃণমূলের নেতাদের কাছ থেকে খুব ঘনিষ্ঠ সম্পর্ক বলেই আপনি এখন পার্টিকে অন্ধকারে রেখে সব কাজ করেন। পার্টিকে অন্ধকারে রাখি, আপনার থেকে বেশি কেউ জানে না যে আমি দিনের আলোয় সবসময় কয়লা মজদুর ভবনে বসে থাকতাম। আমি কোথায় বসে থাকতাম? আমাকে কেউ দেখেছে কোনোদিন কোনো জায়গায়, অন্য কোনো জায়গায়? আমার ঠিকানা বাড়ি ওখানে, আর দলীয় মিটিং ছাড়া, জনসভা ছাড়া আর কোথাও কেউ আমাকে দেখেনি। আমি কোনোদিন কোথাও একটা চাও খেতে যাই। প্রশ্ন এটা হচ্ছে যে একটা অংশ থেকে নির্দিষ্ট অভিযোগ করা হয়েছে যে পশ্চিম বর্ধমান জেলার এক সিপিআইএম এর বড় নেতা দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে গেছিল। তাহলে আমি বিশ্বাস করবো সেটা? তারপরে তার কিছু কোনো উত্তর নেই, বলে দিলেই হয়ে গেল। আমাকে টিএমসিতে দাঁড়িয়ে দিলে কেউ জানাতেই পারে। কালকে আমি যদি কারোর নাম করে বলি যে আমি অমুক জনকে আমি শুনিখানাতে দেখেছি মদ খেয়ে বেরোচ্ছিল, মেনে নেবে তো সবাই? বললে তো বলতেই পারে, যা খুশি বলতে পারে। আমি মন্ত্রী থাকার সময় আপনারা জানেন না কত অপপ্রচার হয়েছে। আজ কি প্রমাণ হয়েছে? 11 থেকে 24 পর্যন্ত আজকে কি প্রমাণ হয়েছে আমার বিরুদ্ধে? একটা প্রমাণ হয়েছে, সরকার চলে গেছে, আমি মাথা উঁচু করে দাঁড়িয়েছি। বলতেই পারে যে এখন যদি এটা প্রমাণ হয়ে যায়, আইনত প্রমাণ হয়ে যায়, আর আপনাদের ডিসিপ্লিন কি আপনি সৎ ছিলেন, আপনার কোনো দোষ নেই, আপনাকে ফাঁসানো, তখন কি আপনি এই দলে আবার ফিরে আসবেন সিপিএম পার্টিতে? কেন? আমি যাকে নিষ্কাশিত করে দেয়, যাকে বহিষ্কার করে দেয়, তাহলে আবার কি নতুন করে বলবে পার্টি থেকে যদি বলে বলবে, বলার কি আছে? আমি তো বলছি একদম যে এটা পরিকল্পিতভাবে, এটা জেলার একটা অংশ এবং কেউ কেউ এর মধ্যে যুক্ত আছে, তারা এটাকে ফেসবুকে ছড়াবার জায়গা করে দিয়েছে। এই যে এখন লিখছে ফেসবুকে যে আমি নাকি টিএমসিতে, আপনি যে প্রশ্ন করছেন, আমি টিএমসিতে আমি যোগ দিয়েছি। আপনার থেকে ভালো কে জানে যে আমি টিএমসিতে যোগ দিয়েছি কি দিন? আপনার বাড়ির দৌড়ে আমি থাকি, রানীগঞ্জ শহরে আমি বাস করি। রানীগঞ্জ শহরের তৃণমূলের কোনো লোক বিপদে পড়লে, গরিব লোক, আমি নিশ্চয়ই সাহায্য করি। তবে আমি তৃণমূলের লোকের সঙ্গে আলাদা করে কথা বলতে, যারা গোপনতা করে, হয় তাদের টাকার দরকার থাকে, নাহলে তাদের অন্য দুর্বলতা থাকে। আমি কোন কারণের জন্য তার সঙ্গে বন্ধুত্ব থাকতে পারি? আমি তৃণমূলের কোনো মন্ত্রীর কাছে, আমি মন্ত্রী ছিলাম 16 বছর, আমি তার কাছে যদি পেপার মিলের কথা বলি, না বলাটাই তো অপরাধ। আমি যদি চুপ থাকি, আজকে আমি তো ভোটে দাঁড়াইনি, আর যদি আমি চুপ থাকি বেঙ্গল পেপার মিলের মজদুরদের জন্য, সেটা আমার অপরাধ। কারণ আমাকে 16 বছর তারা মন্ত্রী রেখেছিল, তারা আমাকে 10 বছর এমপি করে রেখেছিল। আমি তাদের কথা বলবো না? আজকে যে আমি ঘরে বসে যাবো, তাদের দিকে মুখ ঘুরিয়ে থাকবো, তার জন্য আমাকে যেতে হবে। তারপরে আমি মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে। আমি কি মুখ্যমন্ত্রীকে চিঠি দিইনি 2012 সালে, যখন সিপিআইএম এর কর্মীরা মার খাচ্ছিলেন? আমি ডিজি পুলিশকে কি লিখিনি? আমার প্যাডটা কাজ করে, প্যাড, আর কিছু না। আমি কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুলিশ কমিশনারের কাছে ছুটে যাইনি? অজয় নন্দার কাছে বারে বারে দৌড়ে যাইনি? জামুরিয়া, রানীগঞ্জ, দুর্গাপুর, আসানসোল, বারাবণী, কোন ঘটনাতে আমি যাইনি? শুধু আমার যেহেতু পদটা ছিল, এবং পদটা আমি মনে করি যে এটা আমার কাছে ব্যবহার করার একটা অস্ত্র, মানুষকে বাঁচাবার জন্য, আমি সেটা করতে যার কাছে খুশি আমি যেতে পারি। কিন্তু তার মানে এটা নয় যে আমি তার কাছে গিয়ে আমি মাথা নত করবো। আপনার ডিসকাশনের পর, আপনার যখন ইন্টারভিউটা আমরা টেলিকাস্ট করলাম, সমস্ত চ্যানেল টেলিকাস্ট করলাম, একটা জিনিস খুব জোরে ভাবে ঘুরেছি মার্কেটে, ওটাই যে আপনি বিজেপিকে বারংবার দোষ দিচ্ছেন যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র ওরা ইনভলভ আছে, যুক্ত আছে। কিন্তু আপনি বললেন না তৃণমূলের কোনো এটা আপনি বিজেপি নিয়ে বলেছেন, এটা লোকে বলছি। আমার ভালো মানসিক ব্যাখ্যা অনেক জায়গায় অপব্যাখ্যা। আমি নিজেকে মনে করি আমি একজন সরল মনের ছেলে। এটা আমাকে আমার মাস্টারমশাই থেকে আমার বন্ধু পর্যন্ত, আমার এলাকার শহরের এত লোক আমাকে এতদিন দেখেছে। আমি জীবনে কারো ক্ষতি করিনি। আমি কেন বিজেপিকে মিথ্যা দোষ দিতে যাবো?
বিজেপির কথা আমি এই জন্য বলেছি, আমি কোনো দলের কথা, আমি এখন কোনো দলে নেই। আমার যে দল, আমি 18-19 বছর বয়স থেকে যে দল করেছি, তারা আজকে আমাকে বহিষ্কার করেছে। আমি তো কোনো দলে নেই। আমি কি বলেছি? বিজেপি, তৃণমূল, কংগ্রেস, নকশাল, সিপিআই, সব দলের সাথে, বিজেপির নেতাদের সাথে আমার আলাপ নেই, জিতেন্দ্র তিয়ারির সাথে আমার আলাপ নেই। সব থেকে আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল পার্লামেন্টে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী একদিন মিটিং করতে এসেছিল কিছুদিন আগে, প্রায় 1 বছর হবে। সে বেরিয়ে যাওয়ার সময় আমাকে, রানীগঞ্জের মিটিং ছিল, শুভেন্দু অধিকারী আমাকে বলেছিল যে আমি আপনার শহরে এসেছি। আমি কি বলবো? আমি আপনার সঙ্গে কথা বলবো না? আমি শুভেন্দু অধিকারী আমার সঙ্গে একই প্লেনে যেত, আমি একই কমিটির মেম্বার ছিলাম, এবং শুভেন্দু অধিকারী আমাকে তার গাড়ির কাছে দাঁড়িয়ে থাকতো। আমি যতক্ষণ গাড়িতে না চেপেছি, ওর গাড়িতে আমাকে নিয়ে যেতে চাইতো। আমি যদি ওর গাড়িতে চাপতাম, তাহলে কি আমি বিজেপি হতাম? কোনোদিন হতাম না। তাহলে কি আমি টিএমসি হতাম? তখন টিএমসি ছিল, আমি তখন টিএমসি হতাম না। শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী আমাকে যে পরিমাণ স্নেহ করেন, আমার পরিবারের খোঁজ নিতেন প্রত্যেক দিন। আমার বাবার বয়সে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি কথা বলতেন আমার সঙ্গে, ভুলে যাবো সেই কথা। মানুষ তো আমি আপনার কেন আমি বিজেপিকে দোষ দেবো? আমি বলেছি যে সিন্ডিকেটের জন্য কোন একটা পার্টিকুলার জায়গাতে কেউ হয়তো হাত বাড়ে, সে সিন্ডিকেটের মধ্যে কে আছে আমি তো জানি না, আমি সিন্ডিকেট ঘাঁটি না, কিন্তু আছে আমার কাছে কংক্রিট আছে। বিজেপি হতে পারে, আর কেউ হতে পারে, রাম হতে পারে, শ্যাম হতে পারে, যদু হতে পারে, মধু হতে পারে। আমি বিজেপিকে আমি কেন দোষ দেবো? অ্যান্টি বিজেপি ক্যাম্পেইন করার আমার জায়গা নেই। কিন্তু আমি একটা কথা বলি, কোন সাম্প্রদায়িক রাজনীতিকে আমি জীবনে কখনো সমর্থন করতে পারি না। যারা সাম্প্রদায়িকতার পক্ষে থাকে, আমরা তাদেরকে সমর্থন করতে পারি না। এক সময়, এটা আপনার জানা নেই বা এটা জানো না তুমি, যে কংগ্রেস সম্পর্কে একটা মূল্যায়ন হয়েছিল বাবরি মসজিদ পড়ে যাওয়ার পরে, যে সঠিক সময়ে হস্তক্ষেপ তারা করে। কিন্তু আবার এখন কংগ্রেস একটা ডেমোক্রেটিক রাস্তা নিয়েছে। রাজনীতিতে এগুলো আলোচনা হতেই পারে, দোষারোপ কোনো মতেই আমি করতে পারবো না। কেন আমি দোষারোপ করবো? আমি তো, আমার কোনো পলিটিক্যাল এখন অ্যাফিলিয়েশনই নেই। আমি যদি বিজেপিকে আজকে দোষও দিই, তারা দেবো একটা ভোটার হিসেবে, ঠিক আছে? এখন যদি আজকে ভোট হয়, তাহলে আমি ভোটটা কি টিএমসিকে দেবো? এখন যদি আমার বাড়ির পাশে কোনো কাউন্সিলর দাঁড়ায়, কোন দল আমি দেখবো না, রানীগঞ্জ শহরে কেউ যদি দাঁড়ায়, আমার পছন্দ মতো লোককে আমি ভোট দেবো। সে আমার বামপন্থী, যে আমার ঘরের লোক। এখন everything possible in politics. ये दुनिया, you please do not insist me to join right now in this. আমি ইনসিস্ট করছি, আমি শুধু জানতে চাইছি চক্রবর্তী যে কথা বলেছে, তাহলে ওই তো বলে দিত যে আমার সাথে যোগাযোগ হয়েছে, কারণ তো আমার কলেজ বন্ধু। নরেন্দ্রনাথ চক্রবর্তী বাবু তো প্রথম পরে, তার আগে এখন আপনার দলের যে আপনার খুব ঘনিষ্ঠ ছিল, আপনার পঙ্কজ রায়, তারাও তো তৃণমূলে আছে। তারা বলছেন তাদের কাছ থেকে যদি কোনো অফার আসে, কি অফার শব্দটা খারাপ। অফার মানে হচ্ছে একটা উপঢৌকন, উপহার, ঠিক আছে? আমাকে যদি বলে তাদের সঙ্গে চা খেতে, আমি চা খাই, ওপেন বলছি। আমি তো লুকিয়ে লুকিয়ে কোনো কি বলবো, আমি ওই মাথায় ঘোমটা টেনে আমি রাজনীতি জীবনে করিনি। আমার গোটা লাইফ হচ্ছে খোলা খাতা। এই কলেজে পড়েছি, মানুষ হতে দেখেছে লোকে আমাকে। আমার নামে একটা ডায়েরি কোনোদিন ছিল না থানাতে। এবারে যারা আমাকে দোষী করলো, তারা দোষী করলো, এবার আমি তো বলেছি তারা আরো দোষী করলো আমাকে। এবার তারা হয়তো বলবে পঙ্কজের কাছে চা খেতে, তাহলে পঙ্কজ এখানে যখন পার্টি অফিসে চা খেত, পঙ্কজ যখন পার্টির জেলার নেতা ছিল, তো তার সঙ্গে আমার সখ্যতা থাকবে না? ধরে নাও কালকে যদি রানীগঞ্জ শহরের কোনো একজন ছিল, সে বেরিয়ে অন্য দলে চলে যায়, তার দায় আমার? তার দায় আমার? ব্যক্তিগত সম্পর্ক আলাদা, সে কার ঘনিষ্ঠ ছিল? এই তদন্ত যদি বার করি, বললাম তো আরো অনেক কিছু অপেক্ষা করে থাকবে। সে কে তাকে তৃণমূলে ছেড়ে পাঠালো, আর কেই বা তাকে কাঁধে তুলল, ইতিহাস কথা বলবে, গোটা দুর্গাপুর। আমাকে আঙুল দেখিয়ে লাভ নেই, কাঁচের ঘরে বসে বেকার ঢিল মারছে, আর আমাকে বলছে আমি টিএমসি টিএমসি টিএমসি। বলে 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 বিফোর কিলিং এ ডগ গিভ হিম এ ব্যাড নেম। আমি টিএমসি নই। টিল নাও আমি কোনো দলে জয়েন করিনি, কোনো নেতার সাথে কোনো আলোচনা আমার হয়নি। যখন হবে তখন সবাই দেখবে। আবার এই যে আপনি বলছেন আমি ফিরে যাব,
যদি সেটা কোনো আলোচনা কেউ করতে আসে সেটা তো আপনি দেখতে পাবেন। তারও পসিবিলিটি নেই। আমি এখন নোবডিজ, আর আমি অপমান সহ্য করে মাথা নামিয়ে কোথাও থাকবো না। জিত যায়েঙ্গে হাম আগার তুম সাথ রহো। দ্বিতীয়, এখন তো আপনি মোটামুটি সিটুর কাছ থেকে সিটুর জেলা সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, ইন্ডিয়ার সাধারণ সম্পাদক। আর আপনি এখন মোটামুটি ওই কাজটাও ছেড়ে দিয়েছেন। আমি নিজে যাচ্ছি না। হ্যাঁ, তো ওটার কিন্তু কি পার্টির থেকে মানে কলোনি মজদুর অফ ইন্ডিয়া যেটা আছে আপনার সিএমএসআই, তো ওটা সরাসরি পার্টির সঙ্গে যুক্ত আছে, তো ওটাও কাজ আপনি ছেড়ে দিলেন? ওটাও ছেড়ে দিলেন কি? ওটা আমি যখনই আমাকে বলা হয়েছে যে বহিষ্কার করা হয়েছে, সেজন্য আমি নিজে নিজে সব জায়গা থেকে বহিষ্কার করবো। এটাই তো নিয়ম। কালকে যদি আমাকে তোমার বাড়ি থেকে তুমি বলো যে আপনি আমার বাড়িতে থাকবেন না, তাহলে আমি তোমার ফুটপাথের সামনেও দাঁড়াবে, কারণ ঠিক নয়। আবার তোমার বারান্দাতেও দাঁড়াতে পারবো না, আবার তোমার ড্রয়িং রুমের মধ্যেও বসতে পারবো না। আমি মনে করি এটা আমার আত্মবোধ। আমি মাথাটা উঁচু করি। মাথাটা উঁচু করে তো আপনি সারা জীবনই আমরা দেখেছি। আপনি নিজের সময়টা এখন কোথায় দিতে পারেন? খুব ভালো সময় কাটাচ্ছি, রবীন্দ্রনাথ পড়ছি, গান শুনছি। আমার প্রিয় হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ জানে না আমি সাহিত্যের অনেক নম্বর পেয়েছিলাম। আমার কাছে বাংলা সাহিত্যের অনেক উপন্যাস আছে। আমি বুদ্ধদেব, আমি সুনীল গঙ্গোপাধ্যায়, আমার যারা কলেজের পরিচিত ছেলে মেয়েরা আছে অনেক জায়গা থেকে, তারা আমাকে নানা রকমের বই দেয়। আমি অর্থনীতির ছাত্র ছিলাম, আমি অর্থনীতির জার্নাল, আমি এইভাবে সময় কাটাই। আমি কোনো বাজে ব্যাপারে কারোর ওই পরনিন্দা পরচর্চায় আমি সময় কাটাই। আমরা আমাদের সাধারণ দর্শক যারা আপনার মিটিংয়ে এখন ভোটার আছে, তারা দুটা প্রশ্ন যাচ্ছে। একটা, যখন আপনি দুদিন আগে রাজনীতিক জীবনে ছিলেন, তখন আপনার দিনচর্যাটা কি ছিল? কখন উঠতেন, কখন, আর এখনটা কি আছে? একই আছে, মানে একই আছে। সকালে আমি যেমন উঠি, আমি আর্লি মর্নিং আমার ঘুম ভাঙে, তারপরে আমি যা যা করি তাই করি। আবার আমি বেরিয়ে আমি কোনো সামাজিক কারোর সঙ্গে কথা বলার থাকলে বলি, তারপরে আবার পড়াশোনা করি, তারপরে যা করার করি। দৈনন্দিন জীবনের আর পরিবর্তন পেয়েছে, মানুষের তো একই। বংশ কাদের কাদের আপনার কাছে ফোন আসে? মানে এই তো মোবাইলটা দিয়ে দিলাম। না না না, আমি জানতে চাইছি আপনার নিষ্কাশন আপনার পার্টির কত লোকের ফোন এসেছে আর তৃণমূল বিজেপির কত? আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আমি সার্চ করে। সেটা তো আবার আমার উপরে মামলা হয়ে যাবে। এই হোয়াটসঅ্যাপ থেকে তো দূর থাকা উচিত। আপনার মানে কি কেউ এসছে, কার ফোন এসছে? কার কথা বলতে চাইছেন আপনি স্পেসিফিক বলে দিন না, যে কার ফোন। হ্যাঁ, কার ফোন বলতে বলুন, কাদের চাইছেন? মানে তৃণমূলের পক্ষ থেকে কারো এসছে, বিজেপি বা আপনাদের দলের একাংশ পক্ষ থেকে? আপনি মানুষ, দলের একাংশ। আমি মানুষ তো ভালো না খারাপ ইতিহাস বিচার করবে, মরে যাওয়ার পরে সবাই তখন বলবে খুব ভালো ছিল। আমি বলছি এটা যে আমার দলের অনেক লোকই আমায় ফোন করে, করবে না। আমি যে ছিলাম, এবারে তারা আমার তো পরিবারের মতো। আমার যারা ফোন করে তারা তো প্রকাশ্যে তারা পার্টির নেতাদের সঙ্গে দেখা করে আমার সঙ্গে দেখা করতে আসছে। তো ফোন তারাই তো করছে, তারা ফোন করছে। 20 থেকে ফোন করেছে, কালকে ডিসেম্বর থেকে ফোন এসেছিল। এই একটা মনে পড়ে গেল। একটা লোক, আপনার পার্টির লোক কমেন্ট করেছে যে যেভাবে প্রয়াত হারাধন রায় পরিণতি হয়েছিল, সেভাবে বংশগোপাল চৌধুরীরও পরিণত হচ্ছে। এটা ব্যাখ্যাটা তাহলে এটা তার মানে এটা পরিষ্কার হয়ে গেল যে হারাধন রায়কে আমি তাড়াই। তার মানে আমার পরিণতি যারা করছে তাদের সিন্ডিকেট হারাধন রায়কে তাড়িয়েছে। ওই লেখাতে প্রশ্ন হয়ে গেল। এটা প্রমাণ হলো আজকে, যেটা আমার মাথায় কলঙ্ক ছিল যে হারাধন রায়কে আমি তাড়িয়েছিলাম, ওই ইতিহাস আমি একদিন বলবো। তাহলে এই লেখায় পরিষ্কার হয়ে গেল কি ওই সিন্ডিকেটই আমাকে তাড়াচ্ছে। হারাধন রায়কে সিন্ডিকেট তাড়িয়েছে। কি মানে ব্যাপারটা কি? হারাধন রায় অনেকদিন মারা গেছে, ওনার সঙ্গে আপনাকে কেন যুক্ত করা হচ্ছে? ওনার সঙ্গে আমাকে এই জন্যই যুক্ত করা হবে, উনি যখন এমএলএ ছিলেন, উনি এমএলএ থাকাকালীন ওনার পরেই আমাকে এমএলএ করা হয়েছে। এবার আজকে যদি রণু দত্তের জায়গায় হেমন্ত প্রভাকরকে তখন ক্যান্ডিডেট করা হয়েছে, কেউ বলবে যে হেমন্ত প্রভাকর রণু দত্তকে অপমান করে? তাহলে তো অনেকের নাম আসবে। হারাধন রায় যখন কলিয়ারি মজদুর সভা ইন্ডিয়াতে ছিলেন, তখন আজ পশ্চিম বর্ধমান জেলার অনেক নেতা আছে
যারা সেই সময় হচ্ছে যে কলিয়ারি ইউনিয়নের সদ্য এসে যোগ দিয়েছিল, তারা দায়িত্ব নিক। তাদের মধ্যে কেউ কেউ নেই আছে, তারা কেন নেই সেটাও একদিন বলবো। আমি ইন্টারভিউতে বলেছিলেন আপনি সমাজ সেবার কাজে এগিয়ে যাবেন এবার, নন পলিটিক্যাল অর্গানাইজেশন কি করছেন? বিনয় চৌধুরী মেমোরিয়াল হাসপাতালকে মেডিকেল কলেজ করার জন্য চেষ্টা চলছে। আমি পুরো ট্রাস্টের দায়িত্ব ওদের দিয়েছি, এর ডিপার্টমেন্ট আলোচনা করেছে একটা গ্রুপের সঙ্গে, এবং অলরেডি বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে। এটা একটা বড় স্বপ্ন পূরণ হবে। বিনয় চৌধুরীর মতো মানুষ, স্বাধীনতা সংগ্রামী, বিনয় চৌধুরী কমিউনিস্ট তো নো ডাউট, তার থেকেও উনি স্বাধীনতা সংগ্রামী। এই এলাকার একটা ইট বিনয় চৌধুরী কেটেছিলেন রবীন সেন বেঙ্গল পেপার মিলে আসার আগে। শুধু এই অঞ্চল না, একেবারে নিঃসা থেকে পুরো কুলটি হীরাপুর ধরে সব জায়গা এবং বর্ধমান জেলার এবং রাজ্যের ওনার মতন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব পাওয়া যায়। ওনার নামটা রেখেই মেডিকেল কলেজ হচ্ছে আমার জীবনে এটাই শান্তি। মেডিকেল কলেজ যেদিন হবে, যেদিন শুরু হয়ে যাবে, আমার মতন খুশি আর কেউ। লাস্ট প্রশ্ন, 19 বছর থেকে ছাত্র জীবন থেকে তিনি নিজের রাজনৈতিক পথ চলা শুরু করেছিলেন, আর যা যা রাজনীতিতে যা যা পাওয়া উচিত, মন্ত্রী, বিধায়ক, সাংসদ, সবই উনি হয়েছেন। একবার আমি একমাত্র এই লাস্ট কোশ্চেন আছে আমাদের কাছে আপনার, যে রাজনীতি নিয়ে যদি আপনাকে বলা যায় কি পরের জন্মে যদি আপনি জন্মান, তখন যদি আপনার কাছে চুজিং হয় রাজনীতি করা আর অন্য জিনিস করা, আপনি কোনটা চুজ করবেন? রাজনীতি করে না এমন লোক নেই। যারা বলেন আমি রাজনীতি করি না, ভোট তো দেয়, ভোট আমাদের দিতে হবে। পরের জন্মে আমি বিশ্বাস করি, কিন্তু ভোট তো দেয় সবাই। এই যে আমি যদি এখন কোনো দল না করি, আমি তো একটা ভোট দেবো, সামনের বিধানসভায় দেবো, ভোটে সবাইকেই দিতে হবে। তার মত সে দেয়, গোপনে দেয়, প্রকাশ্যে মিছিল করে না, মিটিং করে না, ঠিক আছে। কিন্তু রাজনীতি করলেই যে সে ভালো লোক, মানে বাইরে থাকলেই সে তার জীবনের আর কিছু। এই আপনি একটা সংবাদ মাধ্যম চালাচ্ছেন, কত মানুষ আপনাকে চেনে, ভালোবাসে, আপনার তো একটা মর্যাদা আছে, নেই তোমার মর্যাদা আছে। তো এটা হচ্ছে কি, মানুষ তার কাজে যদি আমি লাগতে পারি, আমার কাছে এটাই বলবো। আমি মনে করি রাজনীতি হচ্ছে মানুষের সেবার জায়গা। এই জায়গাটা আজকে মানুষের চোখে খারাপ হয়ে গেছে, হয়ে গেছে। একটা ইংরেজিতে কথা ছিল, ইট ইজ দ্য ফার্স্ট রিসর্ট অফ দ্য স্টেটসম্যান, লাস্ট রিসর্ট অফ দ্য স্কাউন্ড্রেল। পলিটিক্স সম্পর্কে বড় দার্শনিকের একটা কথা ছিল, ফার্স্ট রিসর্ট, ইট ইজ দ্য ফার্স্ট রিসর্ট অফ দ্য স্টেটসম্যান, লাস্ট রিসর্ট অফ দ্য স্কাউন্ড্রেল। আমি লাস্ট রিসর্ট অফ দ্য স্কাউন্ড্রেল হিসেবে পলিটিক্সকে দেখতে চাই। এটা ছিলেন আমাদের এলাকার প্রাক্তন সাংসদ এবং খুব জনপ্রিয় মন্ত্রী ছিলেন। ইনার আমলে দুর্গাপুর, ইনার আমলে বেঙ্গল 60, ইনার আমলে রানীগঞ্জের উদ্যোগিক নগরী মঙ্গলপুর, বিভিন্ন একটা এলাকায়। আর যে দল ছিলেন সে দল থেকে আজকে তাকে সরানো হয়েছে। আর কোনো বড় এলিগেশন নেই, খুব এমন কোনো বড় এলিগেশন ওনার বিরুদ্ধে ছিল না যাতে দল, আমি এটা আমার এটা ব্যক্তিগত ইয়ে আছে, দলের তো নিজস্ব শৃঙ্খলা থাকতে পারে, সে একটা চুটি মারলেও বড় ডিসিশন নিতে পারে, কিন্তু অ্যাজ এ মানুষ, অ্যাজ এ সাংবাদিক হিসাবে খুব বড় একটা ইয়ে ছিল না। যেহেতু এখনো প্রমাণিত হচ্ছে না, উনি যদি লিগাল ইয়েতে যাবেন সেটা সত্যতা আর আসবে। একটাই পার্ট শুনেছি, আর এখনো ওই মহিলা যিনি মুর্শিদাবাদে জিয়াগঞ্জের মহিলা আছে, সে এখনো কিন্তু প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে নিজের কথা রাখে। এর আগে আমার একটা বলার দরকার আছে, রাজ্য নেতৃত্ব আজকে যারা বহিষ্কার করে দিয়েছে আমাকে, রাজ্য নেতৃত্ব করে সেক্রেটারি, একটা মহিলাকে সাজিয়ে এখান থেকে পাঠানো হয়েছিল অভিযোগ করে। সেটা রাজ্য নেতৃত্ব বলেছিল আমরা এটা বিশ্বাস করি না, আমার উপরে এত বিশ্বাস। কিন্তু নিয়ম মাফিক আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, এবং আমি সেটা যখন সওয়াল করে প্রুভ করে দিই এবং রাজ্য নেতৃত্ব সবটা দেখে নেন, তখন আমি বলেছিলাম আর আমাকে ডাকার যদি দরকার মনে করেন ডাকবেন, বলছি না আর ডাকার দরকার নেই। এবার যারা মিথ্যা অভিযোগ করলো, কোন নৈতিকতা, তাদেরকে বহিষ্কার করতে পারে।
একদম আমি কংক্রিট ঘটনা আছে আমি বলে দিলাম। যাই হোক, তো ইনি নিজের ব্যাপারটা ইনার ব্যক্তিগত ব্যাপার আছে, ইনি কিভাবে লড়বেন, কিন্তু আমাদের কাছে যে জিনিসটা এসেছিল আমরা দুপক্ষেই জিনিসটা রাখার চেষ্টা এবং করছি। আমি প্রত্যেকের নামে মামলার নোটিশ দেবো। আজকেই আমি দুর্গাপুরে যে লিখেছে যে আমি টিএমসি জয়েন করছি, আমার নাকি অনেক আকাঙ্ক্ষা আছে, এবারে লিগ্যাল নোটিশ একটা একটা করে ধরাবো। আর এইটা যে আমার মানহানি হয়েছে 6 মাস ধরে, আমি পার্টিকুলার যারা করেছে সেই 1 জন 2 জন 3 জন তার সঙ্গে আরও কারণকে আমি নোটিশ ধরাবো। এটা আমি একটা আলোচনা করে লয়ারের মতামত আমি নিচ্ছি। আমি लास्ट स्लोगन ना एक कहावत है कि जो लोग जिन्हें गुस्सा आता है अक्सर वो लोग सच्चे होते हैं। मैंने अक्सर झूठों को दिन रात मुस्कुराते हुए देखा है। सुना है चेहरा बहुत कुछ बताता है, इन चेहरों में ही किताबों से ज्यादा लिखा होता है। मैं वंशुपाल चौधरी से मेरा गुस्सा नहीं आता है। एल्बर्ट पिंटो का गुस्सा क्यों आता है, जो फिल्म है ना, समाज में कुछ खराब चीज देखने से तब मेरा गुस्सा आता है। हम किसी से खराब नहीं बोलता है, तो नेवर इन माय लाइफ। ये मेरी शुभकामनाएं हैं कि आप अपने जीवन में जिस तरह एक्टिव रहे, लास्ट तक एक्टिव रहे। इन्हीं शब्दों के साथ मैं वंशो कहूँगा पुनः एक बार बहुत बहुत धन्यवाद আপনাকে জানাচ্ছি। আপনি সময় দিলেন, অনেক কথা ছিল যে মানুষ জানতে চাইছে, সেটা আপনি জানালেন, ধন্যবাদ। আমি আরো জানাতে চাই